হেই গাইস, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউডের নতুন রিলিজ হওয়া এক অসাধারণ অন্য লেভেলের সায়েন্স ফিকশন মুভি যার নাম কল্কি 2898 এডি। এই মুভিটা খুবই ইন্টারেস্টিং আর জবরদস্ত, দেখতে অনেক ভালো লাগবে। 600 কোটি টাকা বাজেটের মুভি, কিছু কি বুঝতে পারছেন? মজা না হলে কি চলবে? সো হেই গাইস, আমি আছি আপনাদের সাথে দীপ্ত। চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন। তো মুভির কাহিনীটা শুরু হয় মহাভারতের যুদ্ধের শেষ পর্যায়ের একটা দৃশ্য দেখিয়ে। চারদিকে সৈন্যদের লাশের উপর লাশ, মাটি যেন রক্তের লাল হয়ে গেছে। কি একটা অবস্থা! বলে রাখি, আজকের যে কাহিনী সেটা ধর্মীয় মোতাবেক কিছু বলা হবে না। এই মুভিটিতে যা ফুটে উঠেছে তাই বলা হবে। মেইন পয়েন্টই হচ্ছে মুভি, পরে আবার বলতে যাবেন না এটা কখন আবার ধর্মীয় অনুশাসনে বলা আছে। তো আগেই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। অশ্বত্থামা এতটা রাগান্বিত ছিলেন, এজন্য অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী উত্তরা উনার গর্ভে গড়ে ওঠা শিশুর উপর ব্রহ্মাস্ত্র চালিয়ে দেন। আসলে এমনটা তো হয়েছিল, তবে আসল যে কাহিনী তা এর থেকে কিছুটা ভিন্ন। এখানে আমি এটা বুঝতে পারি উনি কেন এমনটা করেছিলেন। এর সম্পর্কে শেষের দিকে কথা হবে। ভগবান কৃষ্ণ অশ্বত্থামার এই কাজের জন্য তার উপর অনেক রেগে যান। কৃষ্ণ ভগবান অশ্বত্থামার তার মাতার মুনি বের করে তাকে এটা অভিশাপ দেন, সে কখনো মরবে না। সে তিলে তিলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ ধরবে, কিরারা তার শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার মাথা থেকে রক্ত ঝরবে, তার শরীরের কোনো ঘাই কখনো ভরবে না। তাকে অপেক্ষা করতে হবে কলিযুগের শেষ পর্যন্ত, যখন পাপ বেড়ে যাবে আর থাকবে না পৃথিবীতে কোনো পূর্ণের অস্তিত্ব, আর তখনই তিনি নিজের দোষ অবতারের জন্মগ্রহণ করবেন। যেরকম আছে এক গর্ভের সন্তানকে অন্যায়ভাবে মেরেছে, এরকমই ভবিষ্যতে তাকে ওই মহিলার গর্ভকে তাকে বাঁচাতে হবে, যার ভেতর গড়ে উঠবে উনার দোষ অবতার। আর তখনই সে তার এই অভিশাপ থেকে মুক্ত পাবে, আর তার মনিটাও তখন নিজেই তার কাছে চলে আসবে আর তাকে ইশারা করবে সময় এসে গেছে। এরপর সিন চলে আসে 2898 এডিতে, মানে মহাভারতের সময় থেকে আজ পর্যন্ত কুল মিলিয়ে 6000 বছর। মহাভারত হয়েছিল 3102 পিসিতে, আর আমাদের আজকের কাহিনী 2898 এডি এর টোটাল হয় 6000 বছর। এরপর আমরা এমন এক পৃথিবীকে দেখতে পাই যেখানে পৃথিবীর প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে, সব দিকে কালো অন্ধকার, কিছুই বেঁচে নেই। দুনিয়ার মধ্যে একটি মাত্র শহর টিকে রয়েছে যেখানে মানব বসতি আছে। শহরটির নাম কাশী। এখানে রাজ করে যাচ্ছে সুপ্রিম রুলার ইয়াস্কিন, এটা বলতে পারেন কলি। এখানে একটা মেগা স্ট্রাকচার বানানো হয় যেটাকে কমপ্লেক্স বলা হয়। এটা একটা উল্টো পিরামিড। কমপ্লেক্সের বাইরের কমান্ডার, যার নাম মানস জুকি, সেই ইয়াস্কিনের গোলাম। এই যে একটা সময় এখানে মানুষের অস্তিত্ব প্রায় বিলীনের পথে, খাওয়ার জন্য না আছে জল, না আছে খাবার। তবে একটা জিনিস, টেকনোলজি অনেক উন্নত হয়েছে যেটা আজকের দিনে কল্পনা করা যায় না। ফ্লাইং কার্স, গ্র্যাভিটিকে টক্কর দেওয়ার মতো ডিভাইস, রোবট, আরো অনেক কিছু। মানে আজকের সময় আপনি যেটা কল্পনা করতে পারছেন না সেটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। এই কমপ্লেক্সের ভেতর অনেক লোক বসবাস করে। ধনীরা সব সময় সব সুযোগ সুবিধা ভোগ করে, আর বাকি বেচারা যারা গরিব লোক আছে তাদেরকে এখানে সেখানে কাজের জন্য তারা ব্যবহার করে। এখানে কিছু বাউন্টি হান্টারও রয়েছে যারা পয়েন্টের মাধ্যমে মানুষকে নির্দেশ করে, আর কারো কাছে যদি 1 মিলিয়ন পয়েন্ট থাকে তবে সে কমপ্লেক্সে এন্টার করতে পারবে। এই পয়েন্টকে আপনারা নিউ এজের টাকা মানতে পারেন। আর এখানে এমনও টেকনোলজি আছে যে কোনো মানুষের উপর স্ক্যান করলে তার পুরো ডেটা চলে আসে, তার কাছে কত টাকা আছে, সে কি কি করে, তার কাজ কি, আর সে কি কি করতে পারবে, সবকিছু এখানে জানা যায়। এই দুনিয়ার ভিতরে মহিলারা যে সবচেয়ে একটা খারাপ অবস্থায় আছে, স্পেশালি যারা প্রাপ্তবয়স্ক। কেননা এই ইয়াস্কিন পুরোই একটা ভণ্ড লোক। সে নিজেকে ভগবান বলে মনে করে। 200 থেকে আরো বেশি তার বয়স। সে নিজের শীত থেকে মেয়েদেরকে গর্ভবতী করে। আসলে তার এমন এক মেয়েকে দরকার 120 দিনের থেকে বেশি সময় ধরে তার গর্ভে তার শীতকে রাখতে পারবে। এরপর তার গর্ভ থেকে বের করে একটা সিরম বানায় যাতে করে সে নিজেকে অনেক শক্তিশালী বানাতে পারে। তবে কোনো মেয়ে আজ পর্যন্ত বেঁচে নেই যে 100 দিনের উপর এটাকে সামলে রাখতে পেরেছে, মানে শীতকে 100 দিনের বেশি ধরে রাখতে পেরেছে। অবশেষে এটাই হয়, হয়তো ওই মেয়েটাই মারা যায়, না হলে ওই বাচ্চাটি মারা যায়। এটাও বলতে পারেন কখনো কখনো দুজনই মারা যায়। মানে একটা ছাগলকে আদরে যতনে খাওয়ালেন, ঘুরালেন, পুষলেন, আর পরে কেটে খেয়ে নিলেন। এখানে মেয়েদেরও এই অবস্থা। এজন্য বাউন্টি হান্টাররা নিজেদের পয়েন্টের জন্য ছোট মেয়েদেরকে, মানে প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে আলাদা করে ফেলে। এর ফলে তারা ভালোই পয়েন্ট পায়, আর তাদের সবার একটাই লক্ষ্য, যাতে করে তারা কমপ্লেক্সের ভেতর এন্ট্রি করতে পারে। কেননা এই কমপ্লেক্সের ভেতর বুঝে নিন সম্পূর্ণ আলাদা এক দুনিয়া। বাইরে তো সবকিছুই ধ্বংস হয়ে গেছে, তবে ভেতরে সবকিছুই সৌন্দর্যে আচ্ছন্ন। তখনই আমরা অন্যরকম একটা সিন দেখতে পাই। আসলে এই মেয়েদেরকে কি করা হয়, আমরা দেখতে পাই 90 দিনের একজন গর্ভবতী মেয়েকে কিছু লোক লেবে নিয়ে যাচ্ছে, আর তাকে ট্রায়াঙ্গুলার মানে 3 কোণার চেম্বারের ভেতর শুয়ে দেয়, যেখানে এক স্নেক লাইক সাকশন পাইপ তার গর্ভ থেকে
থেকে সিরম এক্সট্রাকশন করতে থাকে। এরপর মেয়েটাকে জ্বলন্ত আগুনে ফেলে তাকে পুড়িয়ে ফেলে। আর এভাবে না জানি কত মেয়ের জীবন চলে গেছে। এরপর এই মেয়েটার সিরম কলি মানে ইয়াস্কিনের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কমান্ডার মানস, সায়েন্টিস্ট আর বীর পুরাণ পড়া কাউন্সিলর। তবে এই সিরম থেকে তেমন কিছু হয়নি। এটাই হয় হঠাৎই ইয়াস্কিন পানিতে পড়ে যায়। আর এটাতে সিরম ছিল না, বরং ছিল বিষ। তবে সে বেঁচে যায়। এখানে সে এটা বলে, আজ অনেকদিন পর মৃত্যু সামনাসামনি হলাম। কেউ আমাকে অনেকদিন পর আমাকে মারার চেষ্টা করলো। আসলে এর সব কিছুই কমান্ডারের সায়েন্টিস্ট করেছে। সে এটা বুঝে গিয়েছিল যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। ইয়াস্কিনের হিসাবে এ তো মাত্র শুরু। আর সে সায়েন্টিস্টকে এই পৃথিবী থেকে সারা জীবনের মতো সরিয়ে দেয়। তো আপনি হয়তো এটা ভাবছেন এত পাপ বেড়ে যাচ্ছে, কোথাও কি একটুকুও পুণ্যের ছায়া নেই? তো এটা মোটেও নয়। আসলে ভগবানকে মেনে আসা কিছু মানুষ এখনো বেঁচে আছে, যাদের রেবলস বলে। এই মানুষগুলো শাম্বালা নামে একটা জায়গায় থাকে। এই জায়গাটা খুবই গোপনীয়। জায়গাটা সম্পর্কে আজও কেউ কিছু জানে না। যদি জানতো তবে ইয়াস্কিন আর কমান্ডার জায়গাটা কবেই ধ্বংস করে ফেলতো। মানে তারা আজও এই জায়গাটাকে খুঁজে পায়নি। এই রেবলসরা লুকিয়ে সবাইকে হেল্প করে। তাদের সবার একজন মেইন লিডার রয়েছে, উনার নাম মরিয়ম, যে কিনা মহাভারত, কল্কি, অবতার সবাইকে বিশ্বাস করেন। একদিন মা আসবেন যার মাধ্যমে কল্কির অবসান ঘটবে। এরপর এখানে কিছু লোককে আমাদের দেখানো হয়, যাদের কাশিতে নিয়ে আসা হচ্ছিল, যাদের দিয়ে তারা কাজ করাবে আর কমপ্লেক্সের ভেতর এখানে সেখানে পাঠাবে, সুযোগ বুঝে বিক্রি করে দেবে। এখানে একটা মেয়ে ছিল, সে নিজেকে ছেলে বলে দাবি করে, কারণ সে জানে সে যদি ধরা পড়ে যায় তবে তার কি পরিণাম হবে। সব মেয়েকেই তো তারা আলাদা করে ফেলে, তবে সে কোনোভাবে এখান থেকে বেঁচে চলে যায়। এরপর আমরা দিবিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। তার কাছে একজন রেবলস ওষুধ-দামার মনিটা নিয়ে আসে। আসলে দিবিয়া প্রেগনেন্ট ছিল। শাম্বালাতে এটা মানা হয়, কল্কি ভগবান যদি কাছেই থাকেন তবে এই মনিটা চমকাবে। তবে বাস্তবে তেমন কিছু হয় না। দিবিয়া তো প্রেগনেন্ট ছিল, তবে ভগবান কল্কি তার গর্ভে ছিলেন না। তখন এক বাউন্টি হান্টার তাদের আটক করে ফেলে, আর ওই মনিটা ওখানে নিচে পড়ে যায়। ওই বাচ্চা ছেলেটা তখন এই মনিটা নিয়ে পালিয়ে যায়। বাচ্চাটার পেছনে তখন এক রোবটকে লাগিয়ে দেওয়া হয়। কমান্ডারের সামনে রেবলস আর দিবিয়াকে তারা ধরে নিয়ে আসে, যেখানে কমান্ডার মানুষ ঝুঁকিয়ে প্রজেকশনের প্রয়োজনে মরিয়মকে বলে সে যদি শাম্বালার কথা তাকে বলে দেয় তবে সে তাদের ছেড়ে দেবে। আসলে সে মিথ্যা কথাই বলছে। এটা বুঝতে পেরে মরিয়ম তাকে কিছুই বলে না, রেবলসও কিছু বলে না। আর দিবিয়াকে এখানেই কমান্ডার মেরে ফেলে। এই রেবলসকে তারা অনেক নৃশংসভাবে আঘাত করে। তার এমন যন্ত্রণা দেখে মনে হচ্ছে পৃথিবী থেকে শুভ শক্তি একেবারেই চলে গেছে। এরপর আমরা আরেক বাউন্টি হান্টারকে দেখতে পাই। তার নাম ভেরাবা। ভেরাবার একটা রোবট আছে, এটা সব সময় তার সাথে থাকে। তার নাম মুঞ্জিয়া। সে একটা ছেলেকে 5000 পয়েন্ট অ্যানালাইজ করে, যে কিনা ওই ট্রাকে করে এসেছে। তার সাথে ওই মেয়েটাও ছিল, আর সে এখন পালিয়েছে। বুঝতে পারছেন তো কোন মেয়ের কথা বলছি? এখানে প্রত্যেক বাউন্টি হান্টারেরই একটা ইচ্ছা আছে, তারা যে কোনো ভাবে 1 মিলিয়ন পয়েন্ট করে কমপ্লেক্সের ভেতর চলে যাবে। সেম এখানে ভেরাবারও স্বপ্ন ছিল। ভেরাবা এখানে খুব লড়াই করে আর ওই ছেলেটাকে ধরে ফেলে। ছেলেটা অনেক ভালো ফাইটিং জানে, তার মানে ছেলেটা তার কাছে অনেক স্পেশাল। ভেরাবাকে ছোটবেলা থেকে ক্যাপ্টেন তাকে লালন পালন করে বড় করেছে। তবে ক্যাপ্টেন তাকে বিক্রি করতে চেয়েছিল, তবে সেখানে ভেরাবাই ক্যাপ্টেনকে বিক্রি করে দেয়। মানে সে অনেক স্মার্ট। ভেরাবার একটাই স্বপ্ন, সে ওই কমপ্লেক্সের ভেতর থাকতে চায়। তাকে একটা মেয়ে ভীষণ পছন্দ করে, তার নাম রক্সি। রক্সি কমপ্লেক্সে 70 দিন কাজ করার একটা অ্যাপার্টমেন্ট পায়। ভেরাবার তখন এসে তাকে রিকোয়েস্ট করে বলে, আমি কিছুই চাই না তোমার কাছে, শুধু ওই জায়গাটায় আমাকে একবার নিয়ে চলো। এর জন্য রক্সি টেম্পোরারি 1 ঘন্টার জন্য এক গ্রুপ তৈরি করে তাকে সাহায্য করার জন্য। ওখানে যেতেই আমরা দেখতে পাই আর্টিফিশিয়াল এক নতুন দুনিয়া। এখানে সমুদ্র, জঙ্গল সবকিছুই আছে। মানে যে জঙ্গলকে আজ আমরা উন্নয়নের তাগিদে বিল্ডিং ও অন্যান্য এটা সেটার জন্য গাছ কেটে তছনছ করে দিচ্ছি, ভবিষ্যতে এই সমুদ্র জঙ্গলকে অনেক স্পেশাল, অনেক মূল্যবান বলে দাবি করা হচ্ছে। বাহ, কেয়া বাত হে। এখানে তারা দুজন বিভিন্ন ধরনের ফল আর ঘোড়াকে দেখতে পায়, যেগুলো তারা কখনো দেখেইনি। এখানকার কমলা দেখে এটাকে যে খেতে হয়, কিভাবে খেতে হয়, এটাও তারা জানতো না। এখানে তারা অনেক এনজয় করে। তবে ভেরাবার বেশি লাফালাফি আর পাকনামির জন্য গার্ডটাকে ধরে এখান থেকে বের করে দেয়। এরপর সে একটা বাড়ি গিয়ে অনেক মদ খায়, কারণ তার একটাই স্বপ্ন, তাকে যে করেই হোক ওই কমপ্লেক্সের ভেতর থাকতে হবে। এরপর ওই বাচ্চাটাকে আমরা দেখতে পাই, তাকে রোবট এখনো ধাওয়া করে চলছে। দৌড়তে দৌড়তে সে একটা নিচে পুরনো শিব মন্দিরে গিয়ে পড়ে, যেটা মূলত অনেক পুরনো, আর এখানে যাওয়াও নিষিদ্ধ। এরপর এখানে আমরা আরেকজন মুভির ক্যারেক্টারের সাথে পরিচয় হই। ওনার নাম অশ্বত্থামা। উনি কোনোভাবে বাচ্চাটাকে রোবটের হাত থেকে বাঁচিয়ে নেন। বাচ্চাটা তাকে ওই মনিটা দেখায়, যেটা এবার জল জল করছিল। তার মানে কল্কি অবতার এখানে আশেপাশে কোথাও আছেন। ইয়েস, এমন একটা মেয়ে যে কিনা ইয়াস্কিনের সিটকে 5 মাসের বেশি সময় ধরে তার গর্ভে ধারণ করে রেখেছে। সে আর কেউ ছিল না, তাদের লেবেরই একজন ফিমেল এক্সপেরিমেন্ট SUM-83।
মানে সুমতি। তার সাথে ছিল লিলি। আজ লিলি এই খবর ল্যাবে গিয়ে বলে দেয়ার তাকে ফাঁসিয়ে দেয়। সুমতিকে সিরম বানানোর জন্য এই ট্রায়াঙ্গুলার চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়। তবে অবাক করার বিষয় হলো এখানে সে সার্ভাইভ করতে পারে। সে আরো উল্টো পুরো মেশিনটাকেই খারাপ করে ফেলে। হঠাৎ করে সব লাইট অফ হয়ে যায়, মেশিনটাও বন্ধ হয়ে যায়। এখানে ছিল মহাভারতের যুদ্ধের অনেক মূল্যবান একটা সম্পদ, অর্জুনের ধনুক। হঠাৎই ধনুকটা অ্যাক্টিভ হয়ে যায়। এটাকে কেউ স্পর্শ করতে পারছিল না। কাউন্সিলর বানিয়ে এটাতে হাত লাগাতে গিয়ে আর সে ছিটকে এখান থেকে 10 ফিট দূরে গিয়ে পড়ে। আমরা এখানে দেখতে পাই লিলি সুমিতাকে বাঁচায়। আসলে লিলি একজন রেবলস গ্রুপের সিক্রেট এজেন্ট, আর সে আজ 2 বছর ধরে তাদের এসব কার্যকলাপ লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছে। সে সুমিতাকে বাঁচানোর জন্য একটা সিক্রেট রাস্তায় নিয়ে যায়। টানেলের এই সিক্রেট রাস্তায় তার লোক সুমিতার জন্য অপেক্ষা করছে। সাথে আমরা দেখতে পাই ওই মনিটা নিজেই অশ্বত্থামার কাছে চলে এসেছে। মানে অশ্বত্থামা তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। এখন থেকে কল্কি অবতার মানে তার মাকে রক্ষা করতে হবে, মানে সুমিতাকে। অশ্বত্থামার সব ক্ষত ভরে যায়, তিনি আগের মতোই হয়ে যান। সুমিতা টানেলের বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সে সামনে অনেক সেন্সরের সামনাসামনি হয়, যেগুলো স্পর্শ করতেই আগুন জ্বলে উঠছে আর তাকে বাইরে যেতেই দিচ্ছিল না। তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাওয়ার দেখতে পাই। কিছু সময় পর এই সেন্সর যারা কন্ট্রোল করছিল তারাই উল্টো জ্বলে যায় আর সুমিতার বিন্দুমাত্র কিছু হয় না। আর আমরা এটাও দেখতে পাই ভেড়াবার সাথে আলাদা কিছু ঘটে। তার উপর কৃষ্ণের একটা ভারী মূর্তি এসে পড়ে, যেটাকে সে কোনোভাবে সামলায়। আমরা এটা বুঝতে পারি তিনি ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন, তাকে ইশারা মাত্র দিয়েছেন। আর সেও এটা বুঝতে পারে কিছু তো একটা পরিবর্তন হচ্ছে। কাশীর সব লোকই এটা বুঝতে পারে, এখানে তো নিশ্চয়ই কিছু না কিছু একটা পরিবর্তন হতে যাচ্ছে। আর এদিকে বাইরে লিলির রেবলস গ্রুপের লোক সুমির জন্য বাইরে অপেক্ষা করছে। তবে আমরা এটা জানতে পারি মিলি সুমিতাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ সে দিয়ে দেয়। এই রেবলসের মধ্যে দুজন লাভার ছিল, তাদের নাম ছিল অর্জু আর কায়রা। আরেকজনের নাম ভিরান, যে কিনা সুমিতাকে দেখাশোনা করে। আর সুমিতা চলে আসলে তাকে সাম্বালা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এই সুমিতার নামটা কায়রাই তাকে দিয়েছিল। আসলে এখানে যত মেয়ে ছিল সবাইকেই শুধু এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হতো, তাদের কোনো নাম ছিল না। সুমিতার পেছনে বাউন্টিটা লেগে যায়, পয়েন্ট ছিল 5 মিলিয়ন। ভেড়াবাও তার পিছনে উঠে পড়ে লেগে যায়। এরপর এখানে আমরা একটা ফাইটিং এর দৃশ্য দেখতে পাই। ইউটিউবের গাইডলাইনের জন্য দেখাতে পারছি না, তাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই মারামারিতে কায়রা মারা যায়, অর্জু প্রচন্ড আঘাত পায় আর ভিরেন তাদের হাতে ধরা পড়ে যায়। তখনই অশ্বত্থামা এই ছোট্ট বাচ্চাটার সাথে এখানে চলে আসেন আর সবাইকে মেরে ফেলেন। উনার কাছে এক লাঠি ছিল, এটা থাকতে তাকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারবে না। অশ্বত্থামা এখানে উনার শক্তির ক্ষমতা সবাইকে দেখিয়ে দেন। ভেড়াবা অনেক কষ্ট করে সুমিতাকে নিয়ে যাওয়ার জন্য, তবে সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর অশ্বত্থামা সুমিতাকে মা বলে প্রণাম করেন আর সুমিতাকে সাম্বালা পৌঁছে দেন। সুমিতা সাম্বালা যেতেই সেখানে বৃষ্টি চলে আসে আর মরিয়ম আর সবাই এটা বুঝতে পারে এই আমাদের মা। কল্কি উনার গর্ভ থেকেই জন্ম নেবেন। এখানে অনেক বছর পর গাছ থেকে ছোট কচি পাতা বের হতে দেখা যায়, মানে কল্কির আগমনের শুভযাত্রা শুরু। সবাই ভীষণ খুশি। তবে এদিকে ভেড়াবাগ কমান্ডারের সাথে একটা ড্রিল করে, সেই শুধু পারবে অশ্বত্থামাকে হারিয়ে সুমিতাকে ফিরিয়ে নিয়ে আসতে। কমান্ডারও তখন রাজি হয়ে যায়। এরপর ভেড়াবা তার কার মুঞ্জিয়াকে মডিফাই করে ঠিক করতে লাগে, যেটাকে অশ্বত্থামা একেবারেই নষ্ট করে দিয়েছিলেন। আপনারা হয়তো এটা ভাবছেন ভেড়াবার সাম্বালা কিভাবে যাবে? সাম্বালাতে কেউ এমনিতে তো যেতে পারবে না, সাম্বালা যখন চাইবে তখনই কেউ সেখানে যেতে পারবে। তো ভেড়াবার কাছে এক রেবল ছিল যে সাম্বালার ঠিকানা জানতো, আর এই সেই ছেলে যে কিনা কাশিতে এসেছিল। আর ভেড়াবা তাকে 5000 পয়েন্টের জন্য তাকে বাঁচিয়ে রেখেছিল। ছেলেটা ছিল ভেড়াবার অনেক বড় ফ্যান, তাকে বিশ্বাস করে সে ভেড়াবাকে ওখানে নিয়ে চলে আসে। তবে ভেড়াবা যে তার স্বার্থের জন্য তাকে ব্যবহার করছে এটা তো আর সে জানে না। ভেড়াবা কল্কি এদের উপর তার কোনো আস্থা ছিল না। অশ্বত্থামা সুমিতাকে বুঝান এর সবকিছু ধ্বংস হয়ে গেলেও উনার জন্ম তাকে বাঁচানোর জন্য হয়েছে। সবাই মারা গেলেও এখানে পৃথিবীকে বাঁচাতে তাকে যেভাবেই হোক বাঁচতে হবে। কিছুদিনের মাঝে এ পৃথিবীতে কল্কির আগমন ঘটবে, যা খুব কাছেই। এর জন্য সে সব সময় তার পাশে থাকবে, তাকে রক্ষা করবে। এই নিয়ে সুমিতা যেন কোনো চিন্তা না করে। অশ্বত্থামা সুমিতাকে তার লাঠির বিশেষত্ব সম্পর্কেও তাকে বলে, এটা আমার শুধু লাঠি না, আমার বিপদের বন্ধুও বটে, আমার থেকেও শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কর্ণের ধনুষ, আর এই ধনুষের নাম বিজয়। আর এই ধনুষ কর্ণকে দিয়েছিলেন পরশুরাম। এরপর অশ্বত্থামা বলেন এখন কর্ণ নেই তো এটা আমার বুড়ার এক লাঠি হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই ছেলেটা ভেড়াবাকে নিয়ে সাম্বালাতে চলে এসেছে। তাদের ফলো করে কমান্ডার মানজ আর কমপ্লেক্সের অনেক লোক এখানে চলে এসেছে। মানজ ইয়াস্কিনের তৈরি একটা স্পেশাল যন্ত্র নিয়ে আসে আর সাম্বালার সব লোককে একে একে মেরে ফেলে। ইয়াস্কিনের এই যন্ত্রের সামনে সাম্বালার কেউ দাঁড়াতে পারছিল না। অশ্বত্থামার ভেড়াবার অনেক লড়াই হয়, শেষ পর্যন্ত অশ্বত্থামা ভেড়াবাকে হারিয়ে
হারিয়ে দেয়, তবে কমান্ডার মানস মরিয়মকে মেরে ফেলে। এই জায়গাটায় যে একটা সিন না, আরে ভাই কি বলবো, জুস জুস। কমান্ডারের হাত থেকে বাঁচতে সুমিতা ফ্লাইং মিশন থেকে নিচে পড়েই যাচ্ছিল, তখন ভেরাবা আর অশ্বত্থামা দুজন তাকে বাঁচিয়ে নেয়। দুজনেরই আলাদা আলাদা লক্ষ্য। কমান্ডার তখন এসে অশ্বত্থামাকে বন্দি করে ফেলে। ভেরাবা যেখানে অজ্ঞান হয় সেখানে অশ্বত্থামার লাঠিটা পড়েছিল। তখন হঠাৎই ভেরাবার হাতে লাঠিটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন আমরা জানতে পারি ভেরাবা আর কেউ না, কর্ণের এক অংশ। এখন দেখুন, কল্কি পুরাণের হিসাবে যিনি কল্কি হবেন উনার কর্ণের কবচ আর কুণ্ডল থাকবে। তো হয়তো এই জিনিসটা জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছে, মানে হয়তো এটা এখানে দেখানো হয় কর্ণের কবচ আর কুণ্ডল নেই, তবে কর্ণ নিজেই এখানে চলে এসেছেন। যেভাবে অশ্বত্থামাকে কর্ণ মহাভারতের সময় অর্জুনের বাণ থেকে বাঁচিয়েছিলেন, আজও এটাই করেন। তবে ধনুষ হাতে না তাকায় সে আবার বুঝতে পারে আরে আমি তো ভেরাবা, মানে কিছু সময়ের জন্য ভেরাবা এটা বুঝতে পারে সে কে ছিল। তবে যখনই তার হাত থেকে বিজয় ধনুষ ছুটে যায় তার আবার মনে পড়ে সে তো ভেরাবা। আপনাদের হয়তো এখন একটা জিনিস পরিষ্কার হয়েছে, অশ্বত্থামার সাথে এখন পর্যন্ত যারাই লড়াই করেছে সবাই মারা গেছে, শুধুমাত্র ভেরাবাই বারবার বেঁচে যাচ্ছে। যার কারণ একটাই, ভেরাবা নিজেই কর্ণের এক অংশ। মানে এটাই তো সিন দেখে বোঝা যাচ্ছে। এরপর আবার আমরা দেখতে পাই সুমিতাকে ইয়াস্কিনের লোক ইয়াস্কিনের কাছে নিয়ে যাচ্ছে। অশ্বত্থামা তাদের আটকাতে চেষ্টা করে, তবে টেকনোলজি এখন অনেক উন্নত। তারা উল্টো অশ্বত্থামাকে বোকা বানিয়ে সুমিতাকে নিয়ে চলে যায়। এতক্ষণে সাম্বালার 12টা বেজে গেছে। চারদিকে রক্তাক্ত লাশের উপর লাশ, মনে হচ্ছে এখানে মনে হয় ছোটখাটো আরেকটা মহাভারতের যুদ্ধ হয়ে গেছে। অশ্বত্থামা এটা বুঝতে পারেন ভেরাবা তার শত্রু নয়, বরং তার মিত্র। কর্ণরূপে সে আছে, তবে সে এটা বুঝতে পারছে না। এখন অশ্বত্থামার দায়িত্ব কর্ণকে মনে করিয়ে দেওয়া সে কে, মানে ভেরাবাকে। এতে করে ইয়াস্কিনকে হারাতে, মানে কল্কিকে হারাতে, পৃথিবীতে কল্কির জন্মগ্রহণের দিন সুগম করতে তার অনেক সাহায্য হবে। এরপর আমরা জানতে পারি ইয়াস্কিন কোনোভাবে সুমিতার সিরমের একটা বোতল পেয়ে যায়, যেটা তার শরীরে প্রবেশ করতেই তার শরীরে অন্যরকম একটা শক্তি, এমন শক্তি সে আগে কখনো পায়নি। এখন সে পুরো সুস্থ হয়ে ওঠে। সে আবার বলে সুমিতাকে নিয়ে আসতে, এখন তার বাকি সব সিরম লাগবে। এর জন্য সে এখন নিজেই সুমিতাকে খুঁজবে আর তার ভিতর থেকে সব সিরম বের করে নেবে। তখন ইয়াস্কিন এতটা শক্তিশালী হয়ে উঠবে তাকে আটকানোর মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। এরপর কি হতে চলেছে এই সম্পর্কে আমরা মুভির দ্বিতীয় পার্টে জানতে পারবো। আজকের মতো করে এই মুভিটা এখানেই শেষ। তো গাইস, আমি এখন ইউটিউবে দেখতে পাচ্ছি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারছি না, কি কারণ এটা আমি এখন বুঝেছি। এখন থেকে আমি চেষ্টা করব এরপর থেকে সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার, মানে এর আগে যদি সম্ভব হয় তাহলে তো এর আগে দেব। এই যে এখন একটা ভিডিও আপলোড দেব, এরপর থেকে আপনারা সপ্তাহে একটি করে ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই প্রত্যেকটা মুভি থাকবে নিউ মুভি। আপনাদের যদি ব্যক্তিগত কোনো মুভি আর কি পছন্দ হয়ে থাকে তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।